হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনুশীলন প্লাস। আজকে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন এর ক্লাস 1 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব, সাথে কিছু অ্যাডিশনাল ইনফরমেশনও থাকবে। তো আমাদের ক্লাস 1-এ প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সেখান থেকেই বেসিক্যালি কোয়েশ্চেনগুলো থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আছে যে ওয়েন ডিড দ্য ক্যাবিনেট মিশন কাম টু ইন্ডিয়া, অর্থাৎ ক্যাবিনেট মিশন ইন্ডিয়ায় কবে এসেছিল। তো আমরা জানি 1946-এ ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসে। ক্যাবিনেট মিশন ইন্ডিয়াতে আসার উদ্দেশ্য কী ছিল না, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন লেখা হবে, তৈরি করা হবে, সেটার প্ল্যানিং করার জন্যই ক্যাবিনেট মিশন এসেছিল। তো সেটা কবে এসেছিল? 1946। তো আনসারটা হচ্ছে 1946, এবং এখানে অ্যাডিশনাল ইনফো দেওয়া আছে যে দ্য ক্যাবিনেট মিশন ওয়াজ আ সিগনিফিক্যান্ট স্টেপ টুয়ার্ডস ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ ভারতের যে স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, তার জন্য এক ধাপ এগোনো একটা প্ল্যান বা একটা মিশন ছিল ক্যাবিনেট মিশন। তো খুবই ইম্পর্ট্যান্ট ছিল, সিগনিফিক্যান্ট ছিল, গুরুত্বপূর্ণ ছিল। এমিং টু ডিসকাস অ্যান্ড প্ল্যান দ্য ট্রান্সফার অফ পাওয়ার, অর্থাৎ ব্রিটিশ ভারতের যে পাওয়ারটা ছিল, ব্রিটিশার্সদের যে পাওয়ারটা ছিল, সেটা ভারতীয়দের হাতে কীভাবে ট্রান্সফার করা যাবে সেটা নিয়েই একটা প্ল্যান বা ডিসকাশন ছিল এই মিশন বা এই প্ল্যানটাতে। তো ক্যাবিনেট মিশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডাজ পার্ট 3 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিল উইথ, অর্থাৎ ইন্ডিয়ার কনস্টিটিউশনে আমরা জানি অনেকগুলো পার্ট রয়েছে। তো সেই পার্টগুলোর মধ্যে 3 নম্বর পার্টটা কিসের সঙ্গে ডিল করে? তো পার্ট 1-এ ইউনিয়ন অ্যান্ড টেরিটরি আছে, পার্ট 2-এ সিটিজেনশিপ আছে, আর পার্ট 3-তে যেটা আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে পার্ট 3-তে আছে। তো অ্যান্সার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এবং অ্যাডিশনাল ইনফোতে আছে যে পার্ট 3 গ্যারেন্টিজ রাইটস লাইক ইকুয়ালিটি, ফ্রিডম, প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লয়টেশন, ক্রুশিয়াল ফর ইন্ডিয়ান সিটিজেন্সদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশিয়াল, সেগুলোই পার্ট 3-তে বর্ণনা করা রয়েছে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটস বলে থাকছি। সেখানে কিসের রাইটস বা কিসের অধিকার দেওয়া হয়েছে? ইকুয়ালিটি, সমতা, ফ্রিডম মানে স্বাধীনতা, এবং প্রোটেকশন এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের এগেনস্টে, শোষণের বিরুদ্ধে প্রোটেকশন, সেটাই এখানে বর্ণনা করা রয়েছে। পরে যেটা রয়েছে, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? এটা তো খুবই কমন একটা কোয়েশ্চেন, অর্থাৎ যিনি ইন্ডিয়ার কনস্টিটিউশনের ড্রাফট লিখেছিল সেই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল? তো সেটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর। তো আনসারটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর, অপশান সি। অ্যাডিশনাল ইনফোতে আছে যে ডক্টর বি.আর. আম্বেদকর যিনি প্লেড আ পাইভোটাল রোল ইন ড্রাফটিং ইন্ডিয়াস কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ার কনস্টিটিউশন লেখার পিছনে এবং আরও নানা রকম আইন আনার পিছনে তার একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রিফ্লেক্টিং হিজ ভিশন ফর সোশ্যাল জাস্টিস, যাতে করে সামাজিক যে জাস্টিস, সেই বিচার, সেগুলো যাতে ঠিক থাকে, সেই ভিশনটা তার মধ্যে ছিল, সেটাই রিফ্লেক্ট করে তার সমস্ত কাজ। পরের কোয়েশ্চেন, হোয়াট ডাজ দ্য টার্ম সেকুলার ইন দ্য প্রিয়েম্বল ইমপ্লাইজ? সেকুলার প্রিয়েম্বলে অ্যাড করা হয়েছিল। তো সেকুলার টার্মটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কী বুঝি? আমরা বাংলায় এটাকে বলি ধর্মনিরপেক্ষ। সো আ স্টেট হ্যাজ অ্যান অফিসিয়াল রিলিজিয়ন, সেটা অর্থাৎ স্টেটের কি কোনো অফিসিয়াল রিলিজিয়ান থাকবে? একদমই না, কেননা স্টেটের অফিসিয়াল রিলিজিয়ান থাকলে সেটা তো একটা রিলিজিয়াস কান্ট্রি হয়ে যাবে। তো সেকুলার শব্দটার মানে তো হচ্ছে ধর্মনিরপেক্ষ। তাহলে এখানে অপশান বি হবে, স্টেট ট্রিটস অল রিলিজিয়ান্স ইকুয়ালি, সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করবে রাষ্ট্র সমস্ত ধর্মকে ইকুয়ালি ট্রিট করবে। তো আনসারটা হবে অপশান বি, স্টেট ট্রিটস অল রিলিজিয়ান্স ইকুয়ালি। অ্যাডিশনাল ইনফো, সেকুলারিজম ইন ইন্ডিয়া মিনস ইকুয়াল ট্রিটমেন্ট। এখানে একটা বিষয় হচ্ছে সেকুলারিজমের আবার নানান রকম মানে হয়, সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে এটার মানে হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট, সকলকে সমান ট্রিট করা, অল রিলিজিয়ান্স বাই দি স্টেটস অ্যান্ড এনশিওরিং রিলিজিয়াস ফ্রিডম। এবং এখানে প্রত্যেকে ধর্ম নিয়ে চর্চা করার বা নিজে কোন ধর্ম ফলো করবে সেটা নিয়ে তার নিজস্ব ফ্রিডম রয়েছে, যে যেই ধর্ম পছন্দ সেই ধর্ম ফলো করতে পারে বা সেই ধর্মের সে অর্চনা করতে পারে। পরে, ওয়েন ওয়াজ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাডপ্টেড? তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে অ্যাডপ্ট করা হয়েছে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কবে এনঅ্যাক্ট হয়েছে, এই দুটো কিন্তু আলাদা। তো কনস্টিটিউশন অফ ইন্ডিয়া যেটা অ্যাডপ্ট হয়েছে 26 নভেম্বর 1949, এই সময় কনস্টিটিউশনকে ইন্ডিয়া অ্যাডপ্ট করেছে। তো অপশান বি হচ্ছে অ্যান্সার। এবং দ্য কনস্টিটিউশন কেম ইন্টু এফেক্ট মানে এনফোর্স হচ্ছে, চালু হচ্ছে কবে থেকে, মানা হচ্ছে কবে থেকে? দ্যাট ইজ 26 জানুয়ারি 1950, অর্থাৎ 26 নভেম্বর 1949-এ সেটা অ্যাডপ্ট করা হলো।
সবাই মিলে সেটাকে অ্যাকসেপ্ট করলো। তারপর 26 জানুয়ারি 1950 থেকে সেটা এনাক্টেড হলো, অর্থাৎ সেটা চালু হলো, কেম ইনটু এফেক্ট, চালু হলো, সেলিব্রেটেড অ্যাজ রিপাবলিক ডে, এবং সেই জন্যই 26 জানুয়ারিকে রিপাবলিক ডে হিসেবে সেলিব্রেট করা হয়। পরে হু সেড প্রিয়াম্বল ইজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? প্রিয়াম্বল বা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা তাকে কি নোট কে বলেছে? কে এম মুন্সি ইনি বলেছেন যে প্রিয়াম্বল হচ্ছে কি নোট। তাহলে উত্তর হবে অপশান এ, কে এম মুন্সি। দ্য প্রিয়াম্বল সেটস আউট দ্য কনস্টিটিউশন অবজেক্টিভস অ্যান্ড আইডিয়াল, অর্থাৎ প্রিয়াম্বল থেকে কি বোঝা যায়? কনস্টিটিউশনের অবজেক্টিভ, উদ্দেশ্য, লক্ষ্য এবং আদর্শ, আইডিয়ালস কি সেগুলো বোঝা যায়। পরে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তো আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 ওয়ার দ্য রেসিডুয়াল পাওয়ার্স গিভেন? রেসিডুয়াল পাওয়ার 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী কাদের দেওয়া হয়েছিল? তো সেটা দেওয়া হয়েছিল ফেডারেল লেজিসলেচার। ফেডারেল মানে যৌথ বা যুক্তরাষ্ট্রীয় লেজিসলেচার। তাহলে অপশান বি হচ্ছে অ্যান্সার, ফেডারেল লেজিসলেচার। দ্য অ্যাক্ট এমড, এই অ্যাক্টটার উদ্দেশ্য কী ছিল? অ্যাট ফেডারেল স্ট্রাকচার যাতে থাকে দেশে, উইথ ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স, পাওয়ার যাতে, অর্থাৎ রাজ্য এবং রাষ্ট্রের মধ্যে পাওয়ার যাতে ডিস্ট্রিবিউটেড থাকে, সেরকম একটা ফেডারেল স্ট্রাকচারেরই এটা একটা এম ছিল বা উদ্দেশ্য ছিল 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। পরে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, ইন দ্য প্রিয়াম্বল ইমপ্লাই, প্রস্তাবনাতে যে সমাজতান্ত্রিক কথাটা আছে সোশ্যালিস্ট, সেটা কি কাকে বোঝায়? তো সেটা বোঝায় সোশ্যাল ইকুয়ালিটি, ইকোনমিক ইকুয়ালিটি, পলিটিক্যাল ইকুয়ালিটি, অল অফ দ্য অ্যাবভ। অবশ্যই সেটা কিন্তু সোশ্যাল বা সামাজিক ইকুয়ালিটিকেও বোঝায়, অর্থনৈতিক ইকুয়ালিটিকেও বোঝায় এবং পলিটিক্যাল বা রাজনৈতিক ইকুয়ালিটিকেও বোঝায়। অর্থাৎ সোশ্যালিস্ট কথাটা তিনটে জিনিসকে বোঝায়, সোশ্যাল, ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল, তিনটে ইকুয়ালিটিকে বোঝায়। অল অফ দিস হবে অ্যান্সার। তো এখানে অপশান ডি হবে অ্যান্সার, অল অফ দিস ইমপ্লাইজ স্ট্রাইভিং ফর ইকুয়ালিটি ইন সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল অ্যাসপেক্টে ইকুয়ালিটিকে এটা বোঝায়। হু ইজ নোন অ্যাজ দি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফাদার বা জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকেই জনক বলা হয়। তিনি ড্রাফটিং কমিটির চেয়ারম্যানও ছিলেন, যিনি মূল কনস্টিটিউশন লিখতে হেল্প করেছিলেন। তো এখানে কি নোটস আছে বা কি ফ্যাক্টস আছে ডক্টর বি.আর. আম্বেদকর নিয়ে, সেগুলো বলি। রোল, তো হি ওয়াজ অ্যাপয়েন্টেড চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি অ্যাপয়েন্ট হয়েছিলেন। কবে হয়েছিলেন? অগস্ট 29, 1947, মানে যে বছর আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই বছরের 15ই আগস্ট স্বাধীন হয়েছে, আর 29শে অগস্ট তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ আ চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি, যিনি আর কি ইন্ডিয়া নিজস্ব যে কনস্টিটিউশন তার ড্রাফটটা করবে। তারপর এক্সপার্টিস, হি মেটিকুলাসলি স্টাডিড কনস্টিটিউশন ওভার 60 কান্ট্রিজ, এটাও আসে যে প্রায় 60টা দেশের কনস্টিটিউশনকে পড়া হয়েছে, তারপর তিনি কিন্তু এই ডকুমেন্টটা লিখেছেন। পরে আর্কিটেক্ট বলা হয় তাকে, মানে তিনি স্থপতি ইন্ডিয়ার কনস্টিটিউশনের। হি ইজ কনসিডার্ড দ্য প্রিন্সিপাল আর্কিটেক্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখান থেকেও কোয়েশ্চেন আসে কাকে প্রিন্সিপাল আর্কিটেক্ট বলে ইন্ডিয়ান কনস্টিটিউশনের, সেটাও বি.আর. আম্বেদকরই হবেন। ব্যাকগ্রাউন্ড, হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান জুরিস্ট, ইকোনমিস্ট, পলিটিশিয়ান অ্যান্ড সোশ্যাল রিফর্মার। তার মানে তার কতগুলো রোল ছিল, তিনি বিচারক, ইকোনমিস্ট, পলিটিশিয়ান এবং সোশ্যাল রিফর্মার ছিল। হু অলসো সার্ভড অ্যাজ ইন্ডিয়াস ফার্স্ট ল অ্যান্ড জাস্টিস মিনিস্টার, যিনি ইন্ডিয়ার প্রথম ফার্স্ট ল অ্যান্ড জাস্টিস মিনিস্টারও ছিল। ল, আইন, জাস্টিস, বিচার, সেই বিভাগের মিনিস্টার ছিল, প্রথম মিনিস্টার ছিল হচ্ছে তিনি ডক্টর বি.আর. আম্বেদকর। তো এটা একটা খুবই ক্রুশিয়াল ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট এবং একটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন হতে পারে মেন্সের পারপাসে। পরে অ্যাডভোকেট, হি ওয়াজ আ স্ট্রং প্রোপোনেন্ট অফ সিভিল রাইটস, ইকুয়ালিটি অ্যান্ড উইমেন্স রাইট, লিডিং দ্য ক্যাম্পেন এগেনস্ট আনটাচেবিলিটি, অস্পৃশ্যতা, এটা নিয়ে, এটার বিপক্ষে তিনি কাজ করেছিল। তিনি এই যে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যে বিভাগগুলো রয়েছে তাদের জন্য কত সিট রিজার্ভ থাকবে সেগুলো নিয়ে কাজ করেছিল, অর্থাৎ ইকুয়ালিটি, উইমেন্স রাইটস নিয়ে কাজ করেছিল এবং সিভিল রাইটস নিয়েও তিনি কাজ করেছিল। তাহলে অনেকগুলো ফ্যাক্ট এখান থেকে আমরা পড়লাম ডক্টর বি.আর. আম্বেদকর সম্পর্কে। এখান থেকে প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট যে 60টা দেশের কনস্টিটিউশনকে পড়ে তবেই কিন্তু আমাদের যে ডকুমেন্ট, এত বড় ইন্ডিয়ার যে কনস্টিটিউশনের বই, সেটা লেখা হয়েছিল। পরের কোয়েশ্চেন, হাউ মেনি শিডিউলস আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ইন্ডিয়ার কনস্টিটিউশনে কতগুলো শিডিউল আছে? তো আগে 8টা ছিল, এখন টোটাল 12টা শিডিউল আছে। এরপর আমরা দেখে নিই যে শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে শিডিউলগুলো কী কী আছে। মোট 12টা শিডিউল আছে। তার মধ্যে ফার্স্ট শিডিউলে লেখা আছে লিস্টস দ্য নেম অফ
ইন্ডিয়ান স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, অর্থাৎ ইন্ডিয়ার যে স্টেট বা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিগুলো আছে তাদের লিস্ট বা নাম লেখা রয়েছে, অ্যালং উইথ দেয়ার টেরিটোরিয়াল জুরিসডিকশন, কতটা কি জায়গা এবং কতটা কি পড়ছে সেটা লেখা রয়েছে, মানে টেরিটরিটা লেখা রয়েছে। সেকেন্ড শিডিউলে লেখা রয়েছে যে মেনশনস প্রভিশনস রিগার্ডিং এমোলিউমেন্টস, অ্যালাউয়েন্সেস অ্যান্ড স্যালারিজ অফ কি পাবলিক ডিগনিটারিজ। তাহলে মেনশনস প্রভিশনস রিগার্ডিং এমোলিউমেন্টস, অ্যালাউন্সেস অ্যান্ড স্যালারিজ অফ কি পাবলিক ডিগনিটারিজ, যেমন প্রেসিডেন্ট, গভর্নর, স্পিকার, জাজেস এবং প্রত্যেক যে গভর্নমেন্ট যে জবগুলো হয় তার স্যালারি কী হবে সেইগুলো নিয়ে সেকেন্ড শিডিউলে লেখা রয়েছে। অর্থাৎ স্যালারি কথাটা যদি আমরা অ্যালাউন্স আর স্যালারি কথাটা যদি মনে রাখি তাহলে সুবিধা হবে। থার্ড শিডিউলে আছে কন্টেন্টস দ্য ফর্মস অফ ওথস অ্যান্ড অ্যাফার্মেশন ফর অফিসিয়াল, অর্থাৎ কে কার কাছে ওথস নেবে, শপথ নেবে, অ্যাফার্মেশন কোথা থেকে হবে, ইনক্লুডিং মিনিস্টার, জাজ, মেম্বার্স অফ পার্লামেন্ট, এদের শপথ কোথায় হবে সেই ব্যাপারগুলো ওথস লেখা রয়েছে হচ্ছে থার্ড শিডিউলে। আর ফোর্থ শিডিউলে আছে ডিটেলস দ্য অ্যালোকেশন অফ সিটস ইন রাজ্যসভা, আপার হাউস অফ দ্য পার্লামেন্ট ফর ইচ স্টেট অ্যান্ড ইউটি, প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি থেকে রাজ্যসভায় কতগুলো সিট থাকবে সেটা ফোর্থ শিডিউলে আছে। তাহলে আবারও রিপিট করছি, ফার্স্ট শিডিউলে আছে সমস্ত স্টেট আর ইউনিয়ন টেরিটরিজের নাম, তার জুরিসডিকশন টেরিটোরিয়াল। সেকেন্ড শিডিউলে আছে যে ডিগনিটারিজদের স্যালারি সমস্ত। থার্ড শিডিউলে আছে যে ওথস কার কাছে কে নেবে সেটা। ফোর্থ শিডিউলে আছে আপার হাউস অফ পার্লামেন্ট, রাজ্যসভায় সিট কটা থাকবে স্টেট আর ইউটি থেকে সেগুলো রয়েছে। তারপরে শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিফথ শিডিউলে আছে কন্টেন্টস প্রভিশনস ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল অফ শিডিউল এরিয়া অ্যান্ড শিডিউল ট্রাইব। শিডিউলসদের এরিয়া কতটা, ট্রাইবস কী আছে সেইগুলো, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো নিয়ে রয়েছে ফিফথ শিডিউলে। সিক্সথ শিডিউলে রয়েছে রিলেটস টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাইবাল এরিয়াস, আদিবাসী যে এরিয়া ইন দ্য স্টেট অফ আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এই চারটে স্টেটকে সিক্স শিডিউলের মধ্যে স্পেশাল করে একটা প্রভিশনস দেওয়া হয়েছে, স্পেশাল করে ইনক্লুড করা রয়েছে, সেটা হচ্ছে ট্রাইবাল এরিয়া কী হবে, কোন কোন স্টেটে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, নর্থ ইস্টের এই চারটে স্টেটে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তারপরে সেভেন্থ শিডিউল সেখানে রয়েছে ডিফাইন্স দ্য ডিভিশন অফ পাওয়ার্স, মানে পাওয়ারের ডিস্ট্রিবিউশন, যেটা ইউনিয়ন, স্টেট, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, অর্থাৎ তিন ধরনের যে লিস্ট রয়েছে সেখানে পাওয়ারের ডিস্ট্রিবিউশন নিয়ে লেখা রয়েছে সেভেন্থ শিডিউল। তো সেভেন্থ শিডিউলে পাওয়ার রয়েছে, পাওয়ারের ডিস্ট্রিবিউশন রয়েছে। এইথ শিডিউলে লিস্ট দ্য 22 অফিসিয়ালি রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের ইন্ডিয়াতে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো সেই 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী সেটা এইথ শিডিউলে লেখা রয়েছে। তাহলে ফিফথ শিডিউলে রয়েছে শিডিউল ট্রাইব, শিডিউল এরিয়া, অ্যাডমিনিস্ট্রেশন। সিক্স শিডিউলে রয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, এদের ট্রাইবাল এরিয়ার অ্যাডমিনিস্ট্রেশন। সেভেন্থ শিডিউলে রয়েছে পাওয়ার অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন, ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট। এইথ শিডিউলে রয়েছে 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী কী রয়েছে ইন্ডিয়াতে সেগুলো। এরপর নাইন্থ শিডিউলে কী রয়েছে, নাইন্থ শিডিউলে রয়েছে ভ্যালিডেট সার্টেন অ্যাক্টস অ্যান্ড রেগুলেশন অ্যাডেড ভায়া ফার্স্ট অ্যামেন্ডমেন্টে, এটা অ্যাড করা হয়েছে। তাহলে এই যে নাইন্থ শিডিউল এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্টে অ্যাড করা হয়েছে, মোস্টলি ডিলিং উইথ ল্যান্ড রিফর্ম, প্রোটেক্টিং দেম ফ্রম জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ ল্যান্ড রিফর্মস নিয়ে এখানে লেখা রয়েছে। টেন্থ শিডিউলে আছে কন্টেন্টস প্রভিশনস রিগার্ডিং ডিসকোয়ালিফিকেশন অন গ্রাউন্ডস অফ ডিফেকশন, কমনলি নোন অ্যাজ দ্য অ্যান্টি ডিফেকশন ল। তাহলে অ্যান্টি ডিফেকশন ল এইটা এখানে রয়েছে টেন্থ শিডিউলে, ডিসকোয়ালিফিকেশন কথাটা মনে রাখতে হবে। তারপর 11th আর 12th এই দুটো শিডিউল অ্যাড করা হয়েছে, এই চারটে শিডিউল অ্যাড করা হয়েছে। তার মধ্যে 11th শিডিউলে রয়েছে ডিফাইন্স দ্য পাওয়ার্স অ্যান্ড অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত, মানে শুধু পঞ্চায়েত শব্দটা যদি আমরা মনে রাখি সেটা 73rd অ্যামেন্ডমেন্টের থ্রু এটাকে অ্যাড করা হয়েছিল 11th শিডিউলটাকে, সেখানে পঞ্চায়েত ব্যবস্থাটার কথাটা আমরা মনে রাখবো। আর 12th শিডিউলে মিউনিসিপ্যালিটিস এবং তার রেসপন্সিবিলিটি কথাটাই মনে রাখবো। 11th 12টা পঞ্চায়েত আর মিউনিসিপ্যালিটি নিয়ে আছে, 11টা 73rd অ্যামেন্ডমেন্টে এসছে আর 12th শিডিউলটা 74th অ্যামেন্ডমেন্টের থ্রু এসছে। তো আগে 8টা শিডিউল ছিল, বর্তমানে 12টা শিডিউল রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। পরের কোয়েশ্চেন আছে উইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করার যে প্রসেস সেটা কত নম্বর আর্টিকেলে আছে, আর্টিকেল 368। তো ইম্পর্ট্যান্ট অ্যামেন্ডমেন্টস কী কী এখনও পর্যন্ত হয়েছে সেগুলো আমাদের একটু মনে রাখতে হয়। 1951-এ প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছে 1951-এ, সেখানে রিমুভড ল্যান্ড রিফর্মস ফ্রম জুডিশিয়াল রিভিউ, ল্যান্ড রিফর্মগুলোকে জুডিশিয়াল রিভিউ থেকে রিমুভ করা হয়েছে। অ্যাডেড রিজনেবল রেস্ট্রিকশন অন ফ্রি স্পিচ, সেখানে ফ্রি স্পিচের ওপর রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। তারপর 7th অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছে 1956-এ,
তার 5 বছর বাদ। রিকগনাইজ স্টেটস অন লিঙ্গুইস্টিক লাইন্স, অর্থাৎ বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেটগুলোকে রিকগনাইজ করা হয়েছে। 42nd অ্যামেন্ডমেন্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যামেন্ডমেন্ট, 1976-এ হয়েছিল, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়। এখানে প্রিএম্বলের মধ্যে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এই 3টে টার্মকে অ্যাড করা হয়েছে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। 42nd অ্যামেন্ডমেন্ট 1976-এ হয়েছে, যেখানে এটাকে মিনি কনস্টিটিউশনও বলা হয়, যেখানে সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি এগুলোকে প্রিএম্বলে অ্যাড করা হয়েছে। এখানে আরও অনেক কিছু করা হয়েছে 42nd অ্যামেন্ডমেন্টে, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এরপরে যেটা আছে 44th অ্যামেন্ডমেন্ট, যেটা হয়েছে 1978-এ, ঠিক 2 বছর বাদেই 44th অ্যামেন্ডমেন্ট হয়েছে। মানে 42তম আর 44তম দুটো ডিফারেন্স আছে, 2 ঘরের ডিফারেন্স আছে, আর এখানেও তাই 1976, 1978 2 ঘরের ডিফারেন্স আছে। তাহলে এই যে 1978-এ 44th অ্যামেন্ডমেন্ট, সেখানে কি বলা হচ্ছে? রিভার্স মেনি প্রভিশন অফ দ্য 42nd অ্যামেন্ডমেন্ট, অর্থাৎ 42nd অ্যামেন্ডমেন্টে অনেক এমন প্রভিশন নেওয়া হয়েছিল যেগুলোকে আবার রিভার্স করেছে, আবার বদলেছে। রিমুভ রাইট টু প্রপার্টি অ্যাজ আ ফান্ডামেন্টাল রাইট। এবার এইখানে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে, প্রপার্টির রাইটটা এতদিন কী ছিল? যে নিজস্ব রাইট ছিল, ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু এখন প্রপার্টি রাইটকে পুরো সম্পূর্ণ 44th অ্যামেন্ডমেন্টে সরিয়ে প্রপার্টি রাইটকে ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হয়েছিল, যে প্রপার্টির রাইট কোনো মৌলিক অধিকারের মধ্যে আর পড়লো না। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে প্রপার্টি রাইট যে ফান্ডামেন্টাল রাইট থেকে রিমুভ করা হলো, মৌলিক অধিকার থেকে রিমুভ করা হলো, সেটা কততম অ্যামেন্ডমেন্টে করা হয়েছে? 44th। 73rd, 74th এইমাত্র বললাম 1992 হয়েছে এটা, যেখানে 73rd-এ হচ্ছে পঞ্চায়েতি রাজ, আর 74th-এ হচ্ছে মিউনিসিপ্যাল বডিজ। এইখানে কীভাবে সেটা কাজ করবে, রেসপন্সিবিলিটিস কী হবে, সেটা নিয়ে কথা বলা হয়েছে। 86th অ্যামেন্ডমেন্ট, সেটাও খুব ইম্পর্টেন্ট, 2002-এ হয়েছে। এখানে সর্বশিক্ষা অভিযান, এটাও এর মধ্যে একটা প্রভিশন ছিল, মেড এডুকেশন আ ফান্ডামেন্টাল রাইট। এই যে এডুকেশন নিয়ে, এডুকেশন একটি মৌলিক অধিকার, যেটা 6 থেকে 14 বছরের যে বাচ্চারা রয়েছে তাদেরকে একদম ফ্রিতে দিতেই হবে, আর সেটা কত নম্বর আর্টিকেলে আছে? 21-এর A নম্বর আর্টিকেলে রয়েছে, সেটা 86তম অ্যামেন্ডমেন্ট। তো সেখানে আমাদের প্রথম 7তম অর্থাৎ ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট, 42nd, 44th, 73rd, 74th আর 86th অ্যামেন্ডমেন্ট, এগুলো থেকে প্রচুর কোয়েশ্চেন আছে, তো সেগুলোকে আমাদের মনে রাখতে হবে। এরপরে কিছু ইম্পর্ট্যান্ট নোটস আছে, যেরকম দ্য প্রসিডিওর ফর দ্য অ্যামেন্ডমেন্টের যে প্রসিডিওর হয় অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ বরোড ফ্রম। কোন দেশ থেকে অ্যামেন্ডমেন্ট করা যাবে? কোনো কিছু আইন যে হয়ে গেল, তার মানে এটা না যে সেটা ফার্মলি একদম ওইটাই, সেটাকে আমরা বদলাতেই পারি প্রয়োজনের স্বার্থে। সেটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। এটা একটা কোয়েশ্চেন আসে যে অ্যামেন্ডমেন্টের প্রসেসটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন দেশের থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। দিস প্রভিশন ইজ ইনকর্পোরেটেড আন্ডার আর্টিকেল 368, এটা 368 নম্বর আর্টিকেলে পড়ে। তাহলে সাউথ আফ্রিকা, 368 অ্যামেন্ডমেন্ট, এই শব্দগুলোকে আমরা কিওয়ার্ডস হিসেবে নেব। আপনারা যখন বাড়িতে নোটস বানাবেন তখন পুরো লাইনগুলো না লিখে কিওয়ার্ডসের মতো করে এই ভিডিওগুলো দেখে লিখে রাখবেন, তাতে পড়তে অনেক বেশি সুবিধা হয়। তো লিখলেন যে অ্যামেন্ডমেন্ট, তারপর লিখলেন সাউথ আফ্রিকা, তারপর লিখলেন আর্টিকেল 368, সেটার সঙ্গে ডিল করে। অ্যালাউইং ফর দ্য অ্যামেন্ডমেন্ট প্রসেস টু অ্যাডাপ্ট চেঞ্জিং নিডস, যদি কোনো চেঞ্জের প্রয়োজন থাকে সেটাকে অ্যালাউ করে। তো এখনও পর্যন্ত কটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটা যদি প্রশ্ন আসে, 2026-এ 106টা এখনও পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়েছে, 106টা। পরের কোয়েশ্চেন, হু অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া? চিফ জাস্টিস মানে মুখ্য যে বিচারপতি, তাকে সুপ্রিম কোর্টের কে নিয়োগ করে? সেটা হলো প্রেসিডেন্ট নিয়োগ করবে। পরে, হু ইজ দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স? ইন্ডিয়ার যে আর্মড ফোর্সেস রয়েছে, 3টে রয়েছে, স্থল, জল আর বায়ুসেনা রয়েছে। তো এমনি আর্মি রয়েছে, ইন্ডিয়ান আর্মি, এছাড়া নেভি রয়েছে আর ইন্ডিয়ান এয়ারফোর্স রয়েছে। এই 3টেরই সুপ্রিম কমান্ডার হচ্ছে আমাদের প্রেসিডেন্ট। যিনি প্রেসিডেন্ট হবে তিনিই হবে সুপ্রিম কমান্ডার। হোয়াট ইজ দ্য টার্ম অফ অফিস ফর দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার টার্ম অফ অফিস মানে কত বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়? 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। পরে, হুইচ আর্টিকেল গিভ স্পেশাল স্টেটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর? জম্মু এবং কাশ্মীর এইটা আগে কি ছিল? আগে একটি রাজ্য ছিল। এটাকে 2019-এ এটাকে ভেঙে দিয়ে জম্মু কাশ্মীর আর লাদাখ এই দুটো নামে ইউনিয়ন টেরিটরি তৈরি করা হয়। দুটোই এখন ইউনিয়ন টেরিটরি। তো রাজ্যের স্টেটাস সেটা আর নেই। তো স্পেশাল স্টেটাস আগে দেওয়া হতো, সেটা আর্টিকেল 370 অনুযায়ী দেওয়া হতো। হুইচ আর্টিকেলস গিভ স্পেশাল স্টেটাস টু জম্মু অ্যান্ড কাশ্মীর? তো অ্যাকচুয়ালি এটা গেভ হয়ে যাবে, কেন কি এটা আগে দেওয়া হতো আর্টিকেল 370, বাট এটা এখন অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা নোটসটা একটু দেখে নিই, কি অ্যাসপেক্টস অফ আর্টিকেল 370 প্রি 2019, অর্থাৎ 2019-এর আগে পর্যন্ত এটা ছিল এবং কি বলা হচ্ছে চলুন দেখে নিই। স্পেশাল স্টেটাস, JNK জম্মু অ্যান্ড কাশ্মীর হ্যাড ইটস ওন কনস্টিটিউশন। এদের
নিজস্ব কনস্টিটিউশন ছিল, যদিও ভারতের একটা রাজ্য ছিল কিন্তু এদের নিজস্ব কনস্টিটিউশন ছিল, হুইচ ওয়াজ অ্যাডপ্টেড ইন 1956-এ সেটাকে অ্যাডপ্ট করা হয়েছিল এবং 1957-এ সেটা লাগু করা হয়েছিল বা চালু হয়ে গেছিলো। অর্থাৎ জম্মু অ্যান্ড কাশ্মীরের একটা স্পেশাল স্টেটাস দেওয়া হয়েছিল আর্টিকেল 370 অনুযায়ী, আর সেইটার বেসিসে তাকে নিজস্ব কনস্টিটিউশন রাখার অনুমতি দেওয়া হয়েছিল, which was adopted in 1956-এ সেটা অ্যাডপ্ট করা হয়েছিল আর 1957-এ সেটাকে এনফোর্স করা হয়েছিল অর্থাৎ চালু করা হয়েছিল। এরপর বলা হচ্ছে যে রেস্ট্রিক্টেড লেজিসলেটিভ স্কোপ, অর্থাৎ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কুড নট মেক লজ ফর জে.এন্ড.কে। জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া আগে কোনো ল বানাতে পারতো না। রিগার্ডিং ডিফেন্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন, ডিফেন্সে প্রতিরক্ষা, এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিদেশের যে বিষয়গুলো, বিদেশ নীতি এবং কমিউনিকেশন যোগাযোগ, আনলেস এগ্রিড আপন বাই দি স্টেট গভর্নমেন্ট, যতক্ষণ না স্টেট গভর্নমেন্ট এগ্রি করছে ততক্ষণ পর্যন্ত কোনো রকম ল সেখানে বানাতে পারতো না, তবে এইগুলোতে বানাতে পারতো যদি স্টেট গভর্নমেন্ট পারমিশন দেয়। এতটাই রেস্ট্রিক্টেড ছিল। তারপরে আছে লিমিটেড কনস্টিটিউশনাল অ্যাপ্লিকেশন। তো মোস্ট আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিড নট অ্যাপ্লাই টু জে.এন্ড.কে, অর্থাৎ 370 অনুযায়ী কিন্তু কী হচ্ছে, 370 অনুযায়ী বেশিরভাগ যে কনস্টিটিউশনে যে আর্টিকেলসগুলো ছিল, মোস্ট অফ দ্য আর্টিকেলস সেগুলো কিন্তু জে.এন্ড.কেতে অ্যাপ্লাই হতো না, এক্সেপ্ট আর্টিকেল 1 আর আর্টিকেল 370, এই দুটো খালি অ্যাপ্লাই হতো। আর্টিকেল 1 মানে তো টেরিটরি নিয়ে বলা আছে যে জম্মু কাশ্মীর একটা স্টেট, এটা তাকে স্ট্যাটাস দিচ্ছে, আর আর্টিকেল 370 যেটা স্পেশাল স্ট্যাটাস দিচ্ছে। তো সেই দুটো আর্টিকেল ছাড়া আর কোনো আর্টিকেল জম্মু অ্যান্ড কাশ্মীরে অ্যাপ্লিকেবল হতো না। তারপরে হচ্ছে রেসিডেন্সি রাইটস, সেটা কী ছিল, আর্টিকেল 35-এ এটাও অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, 35A আর 370 দুটোই অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এখন 35A অথরাইজ বাই আর্টিকেল 370 অথরাইজড করেছিল 35A-কে। সেখানে কি বলা আছে, গেভ দ্য জে.এন্ড.কে লেজিসলেচার দ্য পাওয়ার টু ডিফাইন পার্মানেন্ট রেসিডেন্স, কে রেসিডেন্ট পার্মানেন্ট রেসিডেন্ট হবে সেইটা ডিফাইন করে এই আর্টিকেল অনুযায়ী। গিভিং দেম এক্সক্লুসিভ রাইটস টু এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রপার্টি, এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রপার্টির এক্সক্লুসিভ রাইটস তাদের কাছেই থাকবে, যে কাকে তারা এমপ্লয়মেন্ট দেবে, প্রপার্টি কে কিনতে পারবে, সব কিছু। তো এই যে আর্টিকেলটা সেটা 2019-এর অক্টোবরে অ্যাবলিশ হয়ে যায়, আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A, এই দুটোই 370 এবং 35A দুটোই কিন্তু 2019-এ অ্যাবলিশ করে দেওয়া হয়। বর্তমানে জম্মু অ্যান্ড কাশ্মীর এবং লাদাখ দুটি ইউনিয়ন টেরিটরি। আপনারা কমেন্ট করে জানাবেন যে 2019-এর কত তারিখে, এক্স্যাক্টলি কত তারিখে এই আর্টিকেল 370 এবং আর্টিকেল 35A এই যে ব্যাপারটা সেটা অ্যাবলিশ করা হয় বা বন্ধ করে দেওয়া হয়, অবলুপ্ত করে দেওয়া হয়, এটা আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।